বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরেকটি মাল্টিমিডিয়া ক্লাসে স্বাগত জানাই। আমি গাজী মোহাম্মদ এনামুল হক, সিনিয়র প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি ফুলতলা মহিলা কলেজ। তো আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি গত 3-4টি ক্লাস ধরে আলোচনা করছি আমাদের বাংলাদেশের যে নৃগোষ্ঠী, বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে। তো এই নৃগোষ্ঠীর আলোচনায় আমরা শেষ করেছি চাকমা শেষ করে ফেলেছি। আজকে আরেকটি ক্লাস আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা ক্লাসটি উপভোগ করো। সকলকে স্বাগতম। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। তো ছবিটা কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, অত্র এলাকার মানুষ, সেই ধরনের ছবি নয়, তাই না? ছবি দেখেই বোঝা যাচ্ছে যে এরা ভিন্ন প্রকৃতির মানুষ। আবার এখানে একটা পাহাড়ের চিহ্ন দেওয়া রয়েছে। এটা কি পাহাড়? গারো পাহাড়। আচ্ছা, তাহলে আমরা মনে হয় পাঠ সম্পর্কে কিছুটা আইডিয়া করতে পারছি যে আজকে আমরা আলোচনা করব হচ্ছে আরেকটি নৃগোষ্ঠী সম্পর্কে, সেটা হলো গারো নৃগোষ্ঠী। এখন আমরা গারোদের যে সামগ্রিক চিত্র সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো গারো নৃগোষ্ঠীর যে জীবনধারা, মেইনলি সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। যে ছবিটি প্রথমেই আমি দেখিয়েছিলাম ওইটা হচ্ছে ময়মনসিংহ, এটা হচ্ছে গারো পাহাড়। তাহলে এখানে বসবাস করে হচ্ছে মেইনলি গারোরা, তাই না? এখানে আর একটা ছবি দেখো। আমরা আসি হচ্ছে গারোদের বসবাস। গারোরা কোথায় কোথায় বসবাস করে? গারোরা প্রথমত বসবাস করে হচ্ছে, বেশিরভাগ গারো বসবাস করে হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে। বেশিরভাগ গারো বসবাস করে ময়মনসিংহ অঞ্চলে। আর তারপরে রয়েছে হচ্ছে টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর এবং সিলেট। এই কয়েকটি জায়গাতে গারোরা বেশি বসবাস করে। গারোদের যে দেহের গড়নটা একটু খেয়াল করো। তাদের চেহারাটা খেয়াল করো, পুরুষ এবং মহিলা উভয়ের চেহারাটা খেয়াল করো। যে এদের মুখমণ্ডল হচ্ছে কি? মুখমণ্ডল দেখো গোলাকৃতির, গোল ধরনের। আচ্ছা, সমতল। নাক হচ্ছে প্রশস্ত। প্রশস্ত মানে কি? চ্যাপ্টা। তারপরে কপাল হচ্ছে ক্ষুদ্রাকৃতির। দেহের গড়ন হচ্ছে মধ্যম, সাধারণ মধ্যম, মানে দেহের গড়ন। এবার হচ্ছে গারোদের পোশাক। গারোদের পোশাকগুলো খেয়াল করো। কিছু গারো রয়েছে তারা হচ্ছে শাড়ি পরিধান করে। আর ওদের যে ঐতিহ্যবাহী পোশাক এগুলো মেয়েদের যেটা, সেটা হলো নিচের অংশে অনেকখানি লুঙ্গি ধরনের কিছুটা একটা কাপড়, এবং উপরের অংশে ব্লাউজ ধরনের কাপড়। আর ওদের যে অলঙ্কারাদি আছে সেটাও খেয়াল করো। আর পুরুষদের হচ্ছে মাথায় পাগড়ি, গায়ে হচ্ছে ফতুয়া, আর নিচের অংশে ওটা ধুতিও বলা যেতে পারে, আবার পাজামা ধরনের বলা যেতে পারে। তো এইগুলো হচ্ছে এদের ঐতিহ্যবাহী পোশাক। তাছাড়া
এই সাধারণ যে সমস্ত কাপড় চোপড় এগুলো এরা পরিধান করে। এদের পারিবারিক জীবনটা হচ্ছে মাতৃতান্ত্রিক, মানে মায়েরাই হচ্ছে এদের সর্বময় ক্ষমতার অধিকারী। মায়েরাই বা বাড়ির বয়স্ক মহিলারাই হচ্ছে সমস্ত কিছুর ডিসিশন নেয়। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আমরা কিন্তু দেখি যে পুরুষেরা সমস্ত সিদ্ধান্ত নেয়। আজকে বাড়িতে কি রান্না হবে, হ্যাঁ, তারপরে কি বাজার করতে হবে, তারপরে বিয়ের পরে ছেলে মেয়ে কয়জন নিব, ছেলেকে বা মেয়েকে কোন স্কুলে পড়াবো, এগুলো কিন্তু দেখো যে আমাদের পুরুষ শাসিত সমাজে সাধারণত পুরুষরাই নিয়ে থাকে। আর গারো সমাজে ঠিক তার উল্টাটা, এখানকার সিদ্ধান্ত নেয় হচ্ছে মেয়েরা। গারোদের কিছু গোত্র রয়েছে, যেটা চাকমাদের মধ্যেও কিন্তু কিছু ছিল, সমাজ ব্যবস্থা বা তাদের পরিবার ব্যবস্থার কিছু ধারাবাহিকতা ছিল। এখানে 6টি গোত্র প্রধান গোত্র আছে। তার মধ্যে একটা হচ্ছে মমিন, সাংমা, মারাক, আবেং, দোয়াল, ওয়। এটা হচ্ছে ওদের ভাষায়, গারোদের যে ভাষা সেই ভাষাতে। গারোদের ভাষার নাম কি? গারোদের ভাষার নাম কি? মান্দি। মান্দি 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 হচ্ছে গারোদের ঐতিহ্যবাহী ভাষা। তো গারোদের স্থানীয় ভাষার নাম হচ্ছে মান্দি। কেমন? এইটুকু হচ্ছে মনে রাখার বিষয়, পরীক্ষায় কিন্তু এইগুলো আসে। লেখার জন্য নিজস্ব বর্ণ বা অক্ষর নাই, মানে যেমন কি আরবি ভাষা লেখার জন্য আরবি অক্ষর থাকে, বাংলা ভাষা লেখার জন্য বাংলা অক্ষর থাকে, কিন্তু এদের ভাষা লেখার জন্য তেমন কোনো গারো অক্ষর নাই। তাহলে কি দিয়ে লেখে? এটা হচ্ছে তোমরা মেসেঞ্জারে দেখো না, লেখো না যে সবাই কেমন আছো, তোমরা যখন মেসেঞ্জারে লেখো তখন কি লেখো? SOBAI সবাই, KEMON কেমন, ASHO আছো, এটা লেখো না? তাহলে তোমরা কেমন আছো, আচ্ছা তোমরা লিখছো কোন অক্ষরে? কিন্তু বোঝাচ্ছ কোনটা? বাংলা বোঝাচ্ছ। ওদের বিষয়টাও সেরকম। ওরা দেখা যাচ্ছে বাংলা অক্ষরে ওদের ভাষাটা প্রকাশ করে। ওদের যে বাড়িঘর দুয়ার, এটা কালকে তোমাদেরকে যে ভিডিওটি দেখিয়েছি আমি, সেই ভিডিওতে দেখেছো। তারপরেও দেখো যে এদের বাড়িঘর দুয়ার কিন্তু মাটির তৈরি, অধিকাংশই হচ্ছে মাটির তৈরি। আর তারপরেও দেখা যাচ্ছে যে যাদের কিছু টাকা পয়সা হয়েছে তারা হয়তো আরেকটু উন্নত মানের বাড়িঘর দুয়ার তৈরি করছে, যেহেতু পাহাড়ি অঞ্চলে বিল্ডিং কম, তারপরে মাচার উপর ঘর, এগুলো হচ্ছে ওদের বাড়িঘর দুয়ার। এদের ঐতিহ্যবাহী যে ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে সংসারেক বা সাংসারিক। বর্তমানে 90% ধর্মান্তরিত খ্রিস্টান। ওদের ঐতিহ্যবাহী যে ধর্ম সেটা হচ্ছে সাংসারিক, কিন্তু মাত্র 10%ও নয় যারা ওই আদি যে ধর্ম, ওই ধর্ম ধরে রেখেছে। ঠিক যেমনিভাবে এখন কিন্তু দেখো বিভিন্ন ধর্মের ক্ষেত্রে কিন্তু কিছু মডিফাই হচ্ছে। হিন্দু ধর্মের ক্ষেত্রে কিছু মডিফাই হচ্ছে, খ্রিস্টান ধর্ম বা এই যে সাংসারিকের ক্ষেত্রে কিছু মডিফাই হয়েছে। যে পুরাতন যে ধ্যান ধারণা, এটা অনেকেই ওই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে চায়। পুরাতন যে ধ্যান ধারণা, দেখবা যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যারা অনেক বেশি বয়স্ক, তারা বেশি কট্টর, তারা বেশি মাত্রায় ধর্ম পালন করে, বেশি মাত্রায় কট্টর। এমনকি নিচু জাতপাতের কোনো লোকও যদি তাদের বাড়িতে যায় তাহলেও কিন্তু তারা একটু নাক ছিটকায়। যারা আদি আমলের, কিন্তু
ইদানিং ইদানিং যা যে সমস্ত হিন্দু ধর্মের ছেলে মেয়েরা যারা লেখাপড়া শিখে শিক্ষিত হচ্ছে তারা কিন্তু অতটা মানে গোনে না। এদের বিষয়টাও অনেকখানি ওই রকমই, যে এদের সেই ঐতিহ্যবাহী যে ধর্ম সেই সাংসারিকের উপর টিকে আছে মাত্র 10%-এরও কম। আর বাকি যারা তারা কিন্তু সবাই ডাইভার্ট হয়ে খ্রিস্টান হয়ে গেছে। এদের যে বিবাহ ব্যবস্থা এখন আমাদের সমাজে, আমরা যারা পুরুষ শাসিত অঞ্চলে বসবাস করি বা পুরুষ শাসিত যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাতে আমরা কিন্তু পুরুষেরা হচ্ছে কি মেয়েদের বাড়িতে যায় হচ্ছে বিয়ে করার জন্য। তো সেইখানে যে এই সমস্ত অনুষ্ঠান আদি সম্পন্ন হয়ে শেষ পর্যন্ত আমরা কি বলে মেয়েদেরকে নিয়ে বাড়ি চলে আসি, হ্যাঁ, এবং বিদায় দিয়ে আসে মেয়ে তার বাবার বাড়ি। তো এই ক্ষেত্রে কিন্তু তার ঠিক উল্টাটা। এক্ষেত্রে হচ্ছে ওই গারো সমাজের মেয়েরা যায় ছেলেদেরকে বিয়ে করার জন্য। মেয়েরা সেজে গুজে ছেলেদের বাড়িতে যায় বিয়ে করার জন্য, এবং ছেলে বিয়ে শেষে খুব করুণ কান্নার মাধ্যমে, যেরকম ভাবে আমাদের মেয়েরা মনে মনে খুশি হলেও একটু হাউমাউ করে একটু কাঁদতে হয়, না কাঁদলে হয় না, তাই না? তো ওদের সমাজেও ওই পুরুষরা হচ্ছে তার বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আসে ঠিক একই রকম ভাবে কান্নাকাটি করে। এটা হচ্ছে ওদের ঐতিহ্য। গারোদের যে অলংকার, হ্যাঁ খেয়াল করো, এই অলংকারগুলোর নাম তো আমি অতটা জানি না। তো এটা হচ্ছে ওদের ঐতিহ্যবাহী যে অলংকার আদি, এই অলংকার আদি এইগুলো দেখে মনে রাখবে এবং সেইগুলো তোমরা পরীক্ষাতে ডেলিভারি করবে। কপালে কি দিয়েছে তা তো আমার থেকে তোমরা জানো বেশি। ওইটা সাদা, ওটা টিপ ধরনের, ধরো আলপনা ধরতে পারো, আলপনা। চোখে কি দিয়েছে? হাড়ির কালি, কাজল, হ্যাঁ এইটা। এখন এইগুলো তো তোমরা জানো, এগুলো তো আসলে আমি তেমন জানি না। তো এইগুলো হচ্ছে ছবিটা দেখে তোমরা এগুলো আত্মস্থ করবে, মনে আনবে। ওদের খাদ্য, ওদের যে খাদ্য এক হচ্ছে, খাদ্যটা হচ্ছে সবার জন্যই প্রায় একই রকম খাদ্য। ভাত, মাছ, মাংস এটা সবারই থাকে, তারপরেও কিছু ঐতিহ্যবাহী খাবার থাকে তাদের, সেইগুলো আর কি এখানে আমি করেছি, তুলে ধরেছি। ওদের অর্থনৈতিক, তাহলে এখানে কি আমরা বলতে পারি না ওদের অর্থনীতি কি? কালকের ভিডিও যারা দেখেছো তারা তো বলতে পারবে যে এক হচ্ছে তাদের যে তোমার কৃষি তো ঠিক আছে, মানে সমস্ত উপজাতীয় সমাজ বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাজ, আমরা আসলে উপজাতি বলি এটা কিন্তু সঠিক নয়, ওদেরকে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো এরা সবাই কিন্তু মেইনলি কৃষি কাজের উপর নির্ভরশীল। তাদের যে জীবিকা নির্বাহ হয় হচ্ছে কৃষি কাজের মাধ্যমে। পাশাপাশি দেখো যে ওখানে চা শ্রমিক দেখা যাচ্ছে, কিছু কিছু চা শ্রমিক, কিন্তু খুব বেশি গাঢ় নয়। ওখানে অন্য মণিপুরি বা অন্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠী তারাই বেশি থাকে, তবে কিছু আছে, তবে মেইনলি ওদের
যে অর্থনৈতিক জীবন ব্যবস্থা নির্বাহ হয় হচ্ছে কৃষিকাজের মাধ্যমে, জুম চাষের মাধ্যমে। জুম চাষ এখন কমে গিয়েছে। তাছাড়া কালকের ভিডিওতে আমি দেখিয়েছি আর কি কি করে ওরা, আর কি কি করে। আর ওরা কাপড় বোনে, তাঁত শিল্প। এটা কিন্তু চাকমাতেও ছিল, চাকমাতেও কিন্তু ছিল। তাহলে দেখো চাকমাতে কিন্তু এই দুইটা জায়গা মিলে গেল। এক হচ্ছে ওদের অর্থনৈতিক জীবনটা একেবারে প্রায়ই মিলে গেছে, সেটা হচ্ছে ওরা কৃষি নির্ভর। আর দ্বিতীয়ত হচ্ছে তাঁত শিল্প, যেটা এটা কিন্তু মিলে গিয়েছে, আরও মিলবে ওরকম। তো তারপরের যে স্লাইড, সেখানে কি আছে দেখি। ওদের উৎসব, বিভিন্ন ধরনের উৎসবে ওরা মাতে, বিভিন্ন ধরনের উৎসব পালন করে। তার মধ্যে অন্যতম উৎসব হচ্ছে ওয়ানগালা, ওদের ভাষায় ওয়ানগালা নামক উৎসব ওদের অন্যতম একটা উৎসব। এটা হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, মানে মৃত্যুর পরে তাদের যে ব্যবস্থাপনা, সেটা এখানে উপস্থাপন করা হয়েছে। কফিন, কফিনে করে রেখে তারপরে ওরা মাটি দিয়ে দেয়। এবং কেউ এটা এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের যে সমস্ত রীতি রেওয়াজ রয়েছে সেইগুলো পালন করে। এখানে খাবার দাবার দেয় কি না তা জানি না, হতেও পারে। যদি খ্রিস্টান ধর্মে ওইটা থাকে তাহলে ব্যবহার্য জিনিসপত্রও দিয়ে দেয়, কারণ মৃত্যুর পর তো ওগুলো লাগে। কারণ অন্য কোনো কাজ টাজ তো থাকবে না, তখন বসে বসে একটু রূপচর্চা টর্চা করতে হয় নাকি। তো যাই হোক, তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে তারা যেটা বিশ্বাস করে ঠিক সেই অনুসারেই তারা এই কাজগুলো সমাধান করে। আচ্ছা, এখানে দলীয় কাজের কথা বলা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা বলো, গারোদের অর্থনীতি সম্পর্কে বলো, তুমি বলো। গারোদের অর্থনীতি বলো, ওরা কিভাবে ওদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে বলো। গারোদের অর্থনৈতিক, একটু মুখটা ওপেন করলে ভালো হয়। বলো। স্যার, গারোদের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এরা কৃষি নির্ভর। আর কি, আর কি করে, আর কি করে, আর কেউ বলতে পারবো? তাঁত শিল্প, তাঁত শিল্প, জুম চাষ, হ্যাঁ, চা শ্রমিকের কাজ করে। তাহলে এগুলো মোটামুটি ক্লিয়ার আছে। বসো। তারপরে কি, সামাজিক সংগঠন কয়টা ওদের? কয়টা? 6টা। তো সামাজিক সংগঠন হচ্ছে 6টা। ওগুলোর নাম তোমরা একটু দেখে নেবে, কারণ এখন তো আর মুখস্থ হবার কথা না। বসো ভিতরে এসে। তারপরে কি আছে? আমরা মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা এই বইগুলোর সহযোগিতা নেবে। তোমরা কি বই সবাই কিনেছো? তোমরা বইগুলো ম্যানেজ না করলে তাহলে তোমরা কিভাবে পরীক্ষা দেবে? হ্যাঁ, যে কোনো বই কিনলেই হবে, কিন্তু কিনে তোমাদের সহযোগিতা তো নিতে হবে, তাই না? তো যাই হোক, আমরা মোটামুটি বোধহয় ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ভালো একটি ক্লাস উপভোগ করলাম। আশা করি যে তোমরা এদের যে জীবন ব্যবস্থা, সার্বিক যে জীবন ব্যবস্থা, এটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এবং গতকাল যারা ভিডিও ক্লাস করেছো তারা তো আরও ভালো বুঝতে পেরেছো। তো যাক, আশা করি যে তোমরা প্রতিটি ক্লাস এভাবে সুন্দরভাবে উপভোগ করলে তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার আসবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।